আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। আমরা আগের পর্বে যে ষোড়শ অধ্যায়ের পরিমিতি 16.4-এর আয়তাকার ঘনবস্তু নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা আলোচনা করব ঘনক আকৃতির বস্তু নিয়ে। তাহলে দেখো যে আমরা ঘনক আকৃতির বস্তুটা একটু এঁকে নেই। দেখো তাহলে এখানে আমরা একটা চিত্র এঁকেছি, যেটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ। এটা হচ্ছে ঘনক, তবে এটা দেখতে প্রায় আয়তাকার ঘনবস্তুর মতোই। আয়তাকার ঘনবস্তুর সাথে এর পার্থক্য হচ্ছে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আলাদা রকম ছিল, কিন্তু ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। এজন্য এটার নাম হয়েছে ঘনক। অর্থাৎ এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই আমরা যদি এ একক ধরে নেই, তাহলে দেখো আমরা এখান থেকে এই আয়তাকার এই ঘনক থেকে ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের, যে কোনো একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাই লিখো যে এ বি সি ডি তলের ক্ষেত্রফল। এবিসিডি তলের ক্ষেত্রফল কী হবে? তাহলে তার দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য যদি এবি হয়, প্রস্থ এখানে বিসি, তাহলে এই দৈর্ঘ্যও এ, প্রস্থও এ, তার মানে এ গুণন এ বর্গ একক, তার মানে এ স্কয়ার বর্গ একক। অর্থাৎ এই ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের বা যে কোনো একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার বর্গ একক। এই ঘনকে এ ধরনের 6টা তল আছে। দেখো এ বি সি ডি একটা তল, ঠিক অনুরূপ তল এ বি সি ডি যদি তল হয়, তাহলে ই এফ জি এইচ, ই এফ জি এইচ আরেকটা তল। তাহলে এই তলটা আর এই তলটা, তাহলে দেখো এই পাশের তলটা হচ্ছে এ ডি এইচ ই, এ ডি এইচ ই। তাহলে এটাকে লিখতে পারি বি সি জি এফ, এইদিকে লিখতে পারি বি সি জি এফ। তাহলে এই পাশের তলটা হলো, এই পাশের তল উপরেরটা নিচেরটা। এখন সামনেরটা এবং পিছনেরটা, সামনেরটা কত হবে? এ ই এফ বি বা এ বি এফ ই। তাহলে আমরা লিখতে পারি এ বি এফ ই একটা তল, আর এটা হচ্ছে ডি সি জি এইচ, ডি সি জি এইচ। তাহলে দেখো যদি প্রত্যেকটা তল, এই তলটার ক্ষেত্রফল, এই একটা তলের ক্ষেত্রফল এ স্কোয়ার হয়, আর প্রত্যেকটা তলের ক্ষেত্রফল যদি একই হয়, তাহলে এখানে কয়টা তল আছে? 6টা তল। যদি 6টা তল থাকে, তাহলে এই ঘনকের 6টা তলের টোটাল ক্ষেত্রফল কত হবে সেটা আমরা নির্ণয় করি। তাহলে লিখো যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, একটা তলের ক্ষেত্রফল এ স্কোয়ার, এরকম তার তল আছে 6টা, এই জন্যে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 এ স্কোয়ার বর্গ একক। তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হলো 6 এ স্কোয়ার বর্গ একক। তাহলে ঘনকের আয়তন, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এর সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করতে
পারি বা কীভাবে নির্ণয় করেছি। এখন দেখো ঘনকের আয়তন। ঘনকের আয়তন মানে হচ্ছে তার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। কিন্তু দেখো এখানে আমরা বলছি যে তার প্রত্যেকটা ধার বা প্রত্যেকটা বাহুই হচ্ছে এ, তাহলে দৈর্ঘ্যকে যদি আমরা এখানে মনে করেছিলাম এবি, প্রস্থকে মনে করেছিলাম বিসি, আর উচ্চতাকে যদি আমরা মনে করি এফ বি, তাহলে আমরা লিখতে পারি প্রত্যেকটাই এ গুণন এ গুণন এ ঘন একক। তার মানে এর আয়তন হবে এ কিউব ঘন একক। অর্থাৎ ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a² বর্গ একক আর ঘনকের আয়তন হবে এ কিউব ঘন একক। তাহলে যেহেতু আমাদের গাণিতিক সমস্যায় এই সূত্রগুলো লাগবে, তাহলে আমরা একটু লিখে রাখি যে সমগ্রতলের ক্ষেত্রফল a² বর্গ একক। আয়তন এ কিউব ঘন একক। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ যে তার সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে এবং তার আয়তনের সূত্রটা কী হবে। এখন যদি তার আমরা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি, অর্থাৎ দেখো ই এফ জি এইচ পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ই এফ জি এইচ পৃষ্ঠের কর্ণটা হবে ইজি, ইজি হবে তার কর্ণ। যদি ইজি কর্ণ হয়, এক্ষেত্রে যেহেতু ঘনকের যে কোনো একটা তল বর্গাকার, এজন্য আমরা বলতে পারি যে তার প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, আর প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে EG² = EF² প্লাস FG²। আমরা কি বলছি যে ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠই এক একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের যে প্রত্যেকটা কোণই এক সমকোণ 90 ডিগ্রি। তাহলে আমরা যদি ইজি যোগ করি তাহলে এই 90 ডিগ্রির বিপরীত বাহু, তাহলে এটা 90 ডিগ্রি কোণ, এটা একটা EFG একটা ত্রিভুজ আর ইজি হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি EG² = EF² প্লাস FG²। তাহলে দেখো EF হচ্ছে আমাদের A, তার মানে A² প্লাস FG হচ্ছে A, তার মানে সেটাও A²। এখান থেকে আমরা লিখতে পারি 2A²। সুতরাং EG² সমান হচ্ছে 2A² বা EG = যেহেতু আমরা এই স্কোয়ারটা তুলে দিব তাই এই দিকে একটা বর্গমূল আসবে 2A², তাহলে √2 আর এই A² লিখতে পারি A। তাহলে দেখো যে আমাদের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য √2a একক। তাহলে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত? √2a একক। তাহলে দেখো ঘনকের কর্ণটা কোনটা?
এটা হচ্ছে ঘনকের কর্ণ, টোটাল ঘনকের যে কর্ণ। ঘনকের কর্ণ যদি হয় তাহলে এই যে আমাদের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা যদি লম্ব হয় এটা ভূমি, আর এটা হবে আমাদের অতিভুজ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ঘনকের কর্ণ তাহলে কত। এটা হচ্ছে ঘনকের পৃষ্ঠের, অর্থাৎ যে কোনো একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, আর টোটাল ঘনকের কর্ণ হচ্ছে ইসি। তাহলে লিখি আমরা যে ঘনকের কর্ণ সমান ইসি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ইসি স্কোয়ার, যেহেতু ইজিসি 90 ডিগ্রি কোণ এবং তার বিপরীত বাহু ইসি, এটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। আমরা আবারও লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ ইসি স্কোয়ার ইকুয়াল টু ইজি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার, অর্থাৎ ইসি স্কোয়ার ইকুয়াল টু ইজি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। তাহলে দেখো ইজি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ইএফ স্কোয়ার প্লাস এফজি স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি ইএফ স্কোয়ার প্লাস এফজি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। তাহলে দেখো আমরা জানি যে ঘনকের প্রত্যেকটা বাহুই এ, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে ইসি স্কোয়ার ইকুয়াল টু ইএফ মানে এ স্কোয়ার প্লাস এফজি মানেও এ স্কোয়ার প্লাস এ দেখো সিজি মানে বিএফ, তার মানে একই কথা এ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে ইসি স্কোয়ার ইকুয়াল টু 3a স্কোয়ার বা ইসি ইকুয়াল টু √3a স্কোয়ার, তার মানে √3a, অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a একক। তাহলে দেখো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a একক, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a একক, অর্থাৎ ইসি এর মান হচ্ছে √3a একক। তাহলে যেহেতু আমাদের গাণিতিক সমস্যা এটা লাগবে, আমরা সূত্র দুটো একটু লিখে নিই যে পৃষ্ঠতলের কর্ণ তাহলে দেখো আমরা এই আলোচনা থেকে 4টা সূত্র পেয়েছি। একটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, ঘনকের আয়তন a³ ঘন একক, তার পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a একক, আর তার ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a একক। তাহলে দেখো আমরা এই সূত্র দিয়ে একটা সমস্যার সমাধান করে দেখি। তাহলে প্রশ্নটা লিখো। একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 মিটার, ঘনকের
কর্ণের দৈর্ঘ্য, আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 8√2 মিটার। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা মনে করি ঘনকের ধার বা এক বাহুর দৈর্ঘ্য এ একক। সুতরাং ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, কারণ আমাদের এখানে দেওয়া আছে যে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 a একক এবং আমাদের কর্ণের দৈর্ঘ্যের মান দেওয়া আছে 8√2। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে √2a সমান 8√2। যদি উভয় পক্ষকে আমরা √2 দ্বারা ভাগ করে দিই তাহলে a = হবে 8, অর্থাৎ ঘনকের ধার 8 মিটার। তাহলে আমরা এখান থেকে ঘনকের ধার a একক, সেই a একক অর্থাৎ a হচ্ছে 8 মিটার আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এটা একটু এখানে লিখে নিই, a = হচ্ছে 8 মিটার। তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে কি? নির্ণয় করতে হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণ। তাহলে লিখো যে আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a একক। তাহলে √3 গুণন 8 মিটার। তাহলে গুণ করে দাও, কত হয়? √3 গুণন 8 তার মানে 13.86 মিটার। তারপর কি বের করতে বলছে? আয়তন। তাহলে লিখো ঘনকের আয়তন a³ ঘন একক। এর মান কত? এর মান আমরা লিখে রাখছি 8। তাহলে 8³ ঘনমিটার। 8³ ঘনমিটার হলে হিসাব করলে কত হবে? (512 ঘনমিটার। তারপর কি নির্ণয় করতে বলছে? যে সমগ্র তলের ক্ষেত্রফল। তো লিখো ঘনকের
সমগ্র তলের ক্ষেত্রফল 6 a স্কয়ার বর্গ একক। 6 গুণন এর মান হচ্ছে আমাদের 8 স্কয়ার বর্গ মিটার। তার মানে হচ্ছে 84 বর্গ মিটার। তাহলে